ঘনবসতিপূর্ণ ও উন্নয়নশীল দেশগুলোর মধ্যে কিন্তু বাতজ্বর একটি প্রধান সমস্যা, স্বাস্থ্য সমস্যা হিসেবে দেখা দেয়। ছেলে বা মেয়ে শিশুদের ক্ষেত্রে যেহেতু বেশি দেখা যায় বাতজ্বর, তার সাথে কিন্তু বয়স্কদেরও হতে পারে। সঠিক সময়ে যদি চিকিৎসা না নেওয়া হয়, হার্টের ভালভও যেহেতু নষ্ট হয়ে যায়, তার থেকেও কিন্তু মারাত্মক ক্ষতি হতে পারে। কি করবেন বাতজ্বর হলে, কোথায় দেখাবেন বা কোন চিকিৎসকের কাছে যাবেন? দর্শক, পুরো বিষয় নিয়ে আজ আমরা কথা বলবো। আমি ডাক্তার শারমিন জামান আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি নেক্সাস টেলিভিশনের প্রতিদিনের স্বাস্থ্য বিষয়ক আয়োজন কেমন আছেন অনুষ্ঠানে। দর্শক, আজ আমরা কথা বলবো বাতজ্বর নিয়ে, এবং এই বিষয়ে কথা বলার জন্য আমাদের সাথে আছেন একজন বিশেষজ্ঞ চিকিৎসক। আমাদের সাথে আছেন ডাক্তার সমীর কুমার কুণ্ড, সহযোগী অধ্যাপক, জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতাল। আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আজকের আয়োজনে। ধন্যবাদ আপনাকে, নেক্সাস টিভিকে এবং দর্শকদের স্বাগত জানাচ্ছি আজকের বাতজ্বরের অনুষ্ঠানটি দেখার জন্য। দর্শক, বাতজ্বর কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি সমস্যা, এটা কিন্তু যে কোনো শিশুরই হতে পারে। তাই স্ক্রিনে দেখানো যে নাম্বারটি আছে, সরাসরি প্রশ্ন করবেন আমাদের আজকে চিকিৎসককে। আপনাদের বিষয়গুলো নিয়ে কিন্তু আমরা পুরো অনুষ্ঠান জুড়ে কথা বলবো। আর এই অনুষ্ঠানকে একই সাথে ফেসবুক লাইভ হচ্ছে, আপনারা চাইলে লাইক, কমেন্ট এবং শেয়ারের মাধ্যমে আমাদের সাথে যুক্ত থাকতে পারেন সরাসরি, এবং কমেন্ট সেকশনে তো অবশ্যই প্রশ্ন করতে পারেন। চলে যাই আজকে আমাদের মূল অনুষ্ঠানে, যেখানে কথা বলবো আমরা আজকে বাতজ্বর নিয়ে। বাতজ্বর তো দেখা যাচ্ছে শিশুদের ক্ষেত্রে বেশি হয়, কিন্তু আসলে এই বাতজ্বর বিষয়টা নিয়ে ভয় পেলেও কিন্তু মূল বিষয় যেটা বাতজ্বর, এটা আসলে কি জ্বর নাকি এটার সাথে আরও কিছু থাকতে পারে? ধন্যবাদ আপনাকে, যে এটা আজকে বলি যে খুবই গুরুত্বপূর্ণ বিষয়, কারণ অনেক অসুখেরই কিন্তু পরিণতি যে এত খারাপ সেটা কিন্তু আমরা জানি না, যেটা বাতজ্বরে হয়। প্রথমে বলছিলেন বয়সের কথা, যে সব থেকে বেশি হয় 5 থেকে 15 বছর, অথবা যে সময় মানুষ বাচ্চাগুলো স্কুলে যায় 5 থেকে 15, এই বয়সটাই সব থেকে বেশি হয়। 5 বছরের নিচে খুব কম হয়, 5% হতে পারে, কিন্তু 2 বছরের নিচে শোনা যায়নি। এই 2 এর নিচে হচ্ছে না, 5 বছরে হচ্ছে 5 থেকে 15 ম্যাক্সিমাম। বলা হচ্ছে 35-এর পরে নতুন করে আক্রান্ত হওয়ার সম্ভাবনাটা খুব কম, কিন্তু হবে না যে তা না, 35-এর পরেও হতে পারে, কিন্তু সংখ্যাটা খুব কম। কিন্তু এই যে 5 থেকে 15 যাদের হলো, তাদের এই ডিজিজটা, এই অসুখটা কিন্তু চলতে থাকে অনেক বয়স পর্যন্ত। কাজে বয়স একেবারে মানে ইমিউন 15 না, বছর পর্যন্ত হতে পারে, কিন্তু তারপরে এটা সে ক্যারি করবে, একদম ভালো হয়ে যাওয়ার সম্ভাবনা একদমই কম। না। যে যার একবার বাতজ্বর হচ্ছে সেটা কিন্তু কখনোই নিরাময় হবে না, যে এটা কিন্তু প্রসেস চলতেই থাকবে, বা তার আবার ইনফেকশন হবে, আবার ইনফেকশন হবে, এই ধারাটা চলতেই থাকবে। এবার আসলে বাতজ্বরটা আসলে কি? যে বাতজ্বর এমন একটা জিনিস যেটা আমাদের শরীরের অনেকগুলো জায়গাকে ইনভলভ করে। তো বাতজ্বরের একটা প্রবাদ বাক্য আছে, সেটা বলি যে ইট লিক্স দ্য জয়েন্ট, বাইটস দ্য হার্ট অ্যান্ড কিক দ্য ব্রেন। অর্থাৎ সে আমাদের অস্থিসন্ধি বা জয়েন্টকে লেহন করে বা চেটে দেয়া, যদি বলি, কামড় দেয় হার্টকে, আর লাথি দেয় ব্রেনকে। তাহলে 3টা জায়গা চিন্তা করেন, যে আমরা যে ব্যথা বলি, জয়েন্টগুলো হচ্ছে হার্টের উপরে মারাত্মক প্রভাব ফেলছে, ব্রেনে করছে, এবং শরীরের চামড়া এবং চামড়ার নিচে যে অংশটা আছে আমরা সাবকিউটেনিয়াস টিস্যু বলি, সেখানে সে আক্রমণ করছে। তাহলে এটা কি জিনিস? ধরেন যে আমরা একটা জীবাণুর নাম বলি, যে ব্যাকটেরিয়া, স্ট্রেপ্টোকক্কাস বেটা হেমোটাইটাস, যেটা গ্রুপ এ। এই ব্যাকটেরিয়া দিয়ে যদি গলায় প্রদাহ হয়, যেটা আমরা সোর থ্রোট বলি, ফ্যারিঞ্জাইটিস বলি, টনসিলাইটিস বলি, এক কথায় গলা ব্যথা, জ্বর এবং গলা ব্যথা, সেইটা যদি এই জীবাণু দিয়ে হয়, এবং এটার যদি আমি চিকিৎসা না করি বা আংশিক চিকিৎসা করি, এর ফলশ্রুতিতে বাতজ্বরের লক্ষণগুলো প্রকাশ পাবে, এবং আলটিমেটলি হার্টের যে ভালভ ড্যামেজ হচ্ছে সেটা হবে। এটা কেমন করে হয়? যে আমরা যে মানে কি শুরুটা আমরা বলতে পারি যে জ্বর আসবে, জ্বরের সাথে গলা ব্যথা থাকবে, কাশি হবে, এই সমস্যাগুলো কি শুরুর দিকে লক্ষণ? যে এটা হচ্ছে প্রথম কথা, হচ্ছে ফ্যারিঞ্জাইটিস হবে। তার 1 থেকে 5 সপ্তাহ, বেশিরভাগ 2 থেকে 3 সপ্তাহ পরেই বাতজ্বরের লক্ষণটা প্রকাশ পায়। তো সেই বাতজ্বরটা কি? সেটাকে আমরা বলি অ্যাকুট রিউমেটিক ফিভার, যেটা প্রথমবার হচ্ছে। যখন এটা অনেক দিন ধরে থাকে আমরা বলি ক্রনিক রিউমেটিক ফিভার। যখন এটা বারবার হতে থাকে তখন বলি আমরা রিকারেন্ট রিউমেটিক ফিভার। এই রিউমেটিক ফিভার বা জ্বর হতে হতে যখন হার্টের ভালভটা পার্মানেন্টলি ড্যামেজ হয়ে যায়, তখন আমরা বলি রিউমেটিক হার্ট ডিজিজ, ক্রনিক রিউমেটিক হার্ট ডিজিজ। তাহলে প্রথমেই সে আক্রমণ করে আমাদের কাছে যে বাচ্চাগুলো আসে, 75% বাচ্চাই আসে তার গিরা ব্যথা নিয়ে, মারাও বুঝে। তো এই গিরা ব্যথা, এটা কিন্তু অন্য ব্যথা থেকে আলাদা। যেমন এটা পায়ে হয় সাধারণত, বা বড় গিরা পায়ের মধ্যে প্রথম ধরেন হাঁটুর ব্যথাটা কেমন হবে? সে ব্যথাটা অসম্ভব ব্যথা হবে, জয়েন্টটা ফুলে যাবে, লাল রঙের হবে, এবং টাচ করলে গরম মনে হবে, এবং সে মুভমেন্ট করতে পারবে না,
মানে হাঁটতে গেলেই তার কষ্ট হাঁটতে গেলে হবে, সে একদম যেহেতু ফুলে বিছানায় যাচ্ছে। অন্য ব্যথায় যেমন মনে হবে যে, আর আর্থ্রাইটিস আর্থালজিয়া যেটা বলি আমরা, সেটা শুধু ব্যথা, কিন্তু তার সাথে যে ইনফ্লামেশন জিনিসটা থাকে মানে না। ফুলে যাওয়া বা এটা নিয়ে চলতে পারছে না সেরকম না, কিছু ফুলে হচ্ছে যাওয়া, গরম হয়ে যাওয়া, একদম টাচ করা যাচ্ছে না, আচ্ছা এটা হবে। তো এই হাঁটু ভালো হয়ে গেল, এবার তারপরে গোড়ালির যেটা সেটা শুরু হবে, ওকে ওটাও ভালো হয়ে গেল। তারপরে কাঁধেরটা শুরু হতে পারে, শোল্ডার জয়েন্ট, আমাদের কনুই যেটা এলবো জয়েন্ট, রিস্ট জয়েন্ট, এই বড় জয়েন্টগুলোকে সে আক্রমণ করে। এবং এই জয়েন্ট কিন্তু একসময় ব্যথা ভালো হয়ে যায়, এবং একটা জয়েন্ট কিন্তু পার্মানেন্ট ড্যামেজ কখনোই হয় না। তাহলে দেখেন, জয়েন্টের উপরে কিন্তু খারাপ প্রভাব নেই, কিন্তু সিগন্যালটা দিচ্ছে জয়েন্টকে যে 75% বাচ্চা আসছে এই গিরা ব্যথা নিয়ে। তো আমাদের বেশিরভাগ মা বাবারাই হয় কি, যে মাংসপেশির ব্যথা হলো সে বাহ্যিকভাবে, গিরায় সামান্য ব্যথা তার গ্রোয়িং এজে হতে পারে, ভিটামিনের ঘাটতি হতে পারে, খেলাধুলা করার জন্য হতে পারে। তো ওগুলোর থেকে এটার আলাদা হচ্ছে যে এটা জয়েন্টটা ফুলে যাবে, লাল হয়ে যাবে এবং গরম হবে, এবং বাচ্চা নড়াচড়াই করতে পারবে না, তার সাথে তো জ্বর থাকবেই। তাহলে এটা হচ্ছে গিরা ব্যথার ধরনটা। এরপরে যেটা হার্টে আসে, হার্টে আমাদের 3টা লেয়ার আছে, পেরিকার্ডিয়াম, মায়োকার্ডিয়াম, এন্ডোকার্ডিয়াম। 3টা অংশকেই সে আক্রান্ত করে। তাহলে কি উপসর্গ হয় হার্টে আক্রমণ হলে? খুব সহজে বুক ব্যথা, শ্বাসকষ্ট, বুক ধড়ফড়, অনিয়মিত হৃদস্পন্দন, হঠাৎ খুব শ্বাসকষ্ট হওয়া, হাত পা ফুলে যাওয়া, হার্ট ফেলিওর যেটা। তারপরে তার আমাদের হার্টে যে ইলেকট্রিক সাপ্লাই আছে সেটাতেও সে এটা কি ব্লক শিশুদের করতে ক্ষেত্রে পারে। হচ্ছে? আমরা তো বলছি যে 5 থেকে 15 বছর হ্যাঁ, এর মধ্যে হচ্ছে অ্যাকুট রিউমেটিক ফিভার, এটা যে আপনার হার্টের অ্যাটাক নিয়ে আসতে পারে, যে হার্টের যে আক্রান্ত হয়েছে। হার্ট অ্যাটাক মানে আমাদের বয়স্ক যে হার্ট অ্যাটাক সেটা না, সেরকম না, কিন্তু বুকে একটা ব্যথা থাকবে তার, এবং ব্যথা, শিশু বলতে পারবে শ্বাসকষ্ট, যে না তার বুকে ব্যথা করছে। সে হাঁপায়ে যাচ্ছে, তার বুক ধড়ফড় করছে, বুকে ব্যথা হচ্ছে, সে শুতে পারছে না, তার হাত পা ফুলে যাচ্ছে। তাহলে আমরা বুঝে নিচ্ছি যে তার এটা হার্টের কার্ডাইটিস বলছি এটা। এরপরে ব্রেনে যেটা হয় সেটাকে বলি কোরিয়া। তো একজন নাম অনুযায়ী এটাকে বলা হয় সিডেনহ্যামস কোরিয়া বা সেন্ট ভাইটাস ড্যান্সেস। এখানে বাচ্চাটা আবেগপ্রবণ থাকে, সে কখনো হাসছে, কখনো কাঁদছে, কখনো সে বিরক্ত হয়ে যাচ্ছে। সে হঠাৎ করে একটা অ্যাবনর্মাল মুভমেন্ট, আমরা যেমন নাচ বলি না, যে হাতের মুভমেন্ট, মুখের মুভমেন্ট, পায়ের মুভমেন্ট, সে একটা কোনো প্রয়োজন নাই, অ্যাবনর্মালভাবে সে হাত পা মুখ ঘোরাচ্ছে এবং সে ইমোশনালি লায়েবল থাকছে। এটাকে বলি কোরিয়া। যে একটা খিচুনির মতো হতে পারে, একটা অ্যাবনর্মাল মুভমেন্ট, এটা মা খেয়াল করলেই বুঝবে যে বাচ্চাটা, এটা কিন্তু আবার ঘুমের মধ্যে হয় না, যখন সে সচেতন থাকে তখন এটা হবে। তো এটা হচ্ছে কোরিয়া। তাহলে ব্রেনেরটা বোঝা গেল। এবার যদি আমরা বাচ্চার বুক বা হাতে পায়ে দেখি, দেখবো একদম লাল লাল দাগ হয়ে গেছে তার মাঝখানে, যে একদম বাংলা ম্যাপের মতো, যে লাল লাল দাগ হয়ে আছে সারা বুক জুড়ে। এটা আবার মুখে হয় না, গরম লাগলে বেড়ে যায়, এবং এটা চুলকায় না। অন্য যেমন ধরেন আমাদের ফাঙ্গাস হলো, অন্য কিছু হলো, চুলকানি হলো, সেটা কিন্তু চুলকায়। কিন্তু বাত জ্বরের যে ইরাইথেমিয়া মার্জিনেটাম, এটা ইংরেজি শব্দ, সেটা হচ্ছে যে চুলকাবে না এবং ব্যথা হবে। ফাঙ্গাল ইনফেকশন বা অ্যালার্জি সমস্যা হলে তো শরীরের যে কোনো স্থানে হতে পারে, কিন্তু এটা তো আপনার সব জায়গায় হচ্ছে না, শুধু বুকে হবে। হ্যাঁ, বুকে, হাতে হতে পারে, কিন্তু মুখে সাধারণত হয় না। আচ্ছা। এবং চুলকায় না। অন্য যে কোনো জিনিসই হোক না কেন, তার একটা চুলকানোর ব্যাপার আছে। আর 5 নম্বর যেটা, সেটা আমরা ইরাইথেমিয়া নোডোসাম বলি, যেটা আমরা যদি তার চামড়ার নিচে, হাড়ের উপরে বা টেন্ডনের উপরে দেখি যে বিচির মতো আছে, সেটা ব্যথাও হবে না এবং সেটা ইজিলি মুভ করবে, যে চামড়ার সাথে ফিক্স থাকবে না। তাহলে 5টা বড় লক্ষণ বোঝা যাবে যে এখানে কিছু একটা আছে। সিমের বিচি বলেন, ছোলার দানার মতো বলেন, সুপারির মতো বলেন, কিন্তু সেটা ব্যথা হবে না। তাহলে এই 5টাকে বলা হচ্ছে বড় লক্ষণ। তাহলে 1 নম্বর হচ্ছে জয়েন্ট ব্যথা, যেটা একটা মাইগ্রেটরি পলিআর্থ্রাইটিস বলে, যে একটার পর একটা, একসাথে 5টা জয়েন্ট না, এবং সাধারণত বড় জয়েন্ট, হাতের ছোট জয়েন্ট, কোমরে, পায়ের ছোট জয়েন্ট, এগুলোতে সে ইনভলভ করে না। তাহলে প্রথম হচ্ছে যে গিরা ব্যথা, দ্বিতীয় হচ্ছে হার্টের যেটা বলছিলাম কার্ডাইটিস, তারপর বলছিলাম ব্রেনের যেটা, যে তার অ্যাবনর্মাল একটা মুভমেন্ট, হাতে পায়ের মুভমেন্ট, তারপরে বলছিলাম চামড়ায় যে লাল দাগ দেখা যাবে অ্যালার্জির দাগের মতো, আর হচ্ছে এই যে সিমের দানাদার বিচির মতো। এই 5টা বড় লক্ষণের কিভাবে আমরা ডায়াগনোসিস করব? তাহলে এই 5টা বড় লক্ষণে যদি 2টা পেয়ে যান, যেমন গিরায় ব্যথা যেমন বললাম, আর হার্টেরটা পেয়ে গেলাম, সব বাচ্চার কি যেকোনো দুটো হবে নাকি একটা হলেই আসলে বোঝা যায়? 5টাই হতে পারে। কিন্তু আমরা যখন ডায়াগনোসিস করতে যাব, তখন 2টা বড় লক্ষণ থাকতে হবে, 2টা নাই, একটা আছে, তার সাথে ছোট লক্ষণ থাকতে হবে 2টা। আচ্ছা। এর সাথে তার এই যে গলা ব্যথা হয়েছিল 2, 3, 4 সপ্তাহ আগে, তার একটা এভিডেন্স থাকতে হবে।
তো সেটা সাধারণত টেস্ট করে করা হয়। তার মধ্যে একটা হচ্ছে এএসও টাইটার, যেটা আমাদের সবার ভুল ধারণা যে এএসও টাইটার বাড়লো মানে বাত জ্বর হয়ে গেল, কিন্তু এটা এভিডেন্স হিসাবে ডায়াগনোসিসের জন্য কিন্তু হেল্প করছে না। যে আগের এভিডেন্স আমি দেখতে যাচ্ছি যে ওই জীবাণু দিয়ে হয়েছিল কিনা। তারপরে আমরা থ্রোট সোয়াব কালচার করতে পারি, তারপরে আমরা ডিএনএস অ্যান্টিবডি টেস্ট করতে পারি। এটা হচ্ছে এভিডেন্স। এবার বলছিলাম ছোট লক্ষণগুলোকে, বড় পাঁচটা, ছোটও কিন্তু পাঁচটা। আচ্ছা, ছোট পাঁচটা হচ্ছে যে তার জয়েন্টগুলো ব্যথা হবে, কিন্তু ফুলে যাওয়া, গরম হয়ে যাওয়া সেটা হবে না, শুধু ব্যথা। এটাকে বলে আর্থালজিয়া। বড় জয়েন্টগুলো আর্থালজিয়া। তারপরে তার জ্বর থাকবে। তারপর যদি আমরা রক্তের ইএসআর করি সেটা বেশি থাকবে। তারপর যদি আমরা ইসিজি করি তাহলে দেখব যে আমাদের ফার্স্ট ডিগ্রি হার্ট ব্লক বলি আমরা, ইসিজিতে এটা দেখা যাচ্ছে। আরেকটা হচ্ছে সি রিঅ্যাক্টিভ প্রোটিন আমরা দেখি। তো এই পাঁচটা তো আমরা ডায়াগনোসিস করতে তাহলে কি হলো যে দুইটা বড় লক্ষণ, একটা বড় লক্ষণ, অথবা এই যে পাঁচটা ছোট লক্ষণ বললাম তার থেকে দুইটা নিলাম। এর সাথে হচ্ছে যে আমার ওই এভিডেন্সটা এএসও টাইটার, তারপরে হচ্ছে থ্রোট সোয়াব কালচার এবং অ্যান্টিবডি যদি পাই, তো এই ক্রাইটেরিয়াগুলো দিয়ে আমরা করি ডায়াগনোসিস। এটা আসলে 1944 সালে ডুকেট জোন্স উনি আবিষ্কার করেন। তো 44 সালের পরে এটা 92 সালে সংশোধন হয়, 2002 সালে সংশোধন হয়, সর্বশেষ সংশোধনটা হয়েছে হচ্ছে 2015 সালে। যে এই ডায়াগনস্টিক ক্রাইটেরিয়া দিয়ে সারা দেশে কিন্তু বাত জ্বরের ডায়াগনোসিস করা হয়। কাজে এখানে এই জিনিসটা সবাইকে জানতে হবে যে আপনার বাচ্চা স্কুলে যাচ্ছে, গলা ব্যথা হচ্ছে, এই সময় আপনাকে চিকিৎসকের কাছে যেতে হবে। যে গলা ব্যথাটা কি ভাইরাল, মানে একদম শুরুর পর্যায়ে, একদম শুরু, যে প্রথম আপনাকে আঘাত করতে হবে গলা ব্যথার অবস্থাতে। যদি আপনি গলা ব্যথাটা আংশিক চিকিৎসা করেন অথবা না করেন, তার ফলশ্রুতিতেই কিন্তু এই যে পাঁচটা লক্ষণ আপনি দেখছেন যে অ্যাকুট রিউমেটিক ফিভারে যাচ্ছে, এটাও যদি আপনি নিয়ন্ত্রণ করে প্রোফাইল্যাক্সিস যেটাই না যান, তাহলে কিন্তু আপনার সন্তানের ভালভগুলো চিরতরে ড্যামেজ হচ্ছে আস্তে আস্তে করে। এবং সেটা কিন্তু আপনার চোখের সামনেই দেখবেন। তার 20-25 বছর বয়স হলেই তার হয় ভালভের দরজা বন্ধ হবে না, যেটা আমরা রিগার্জিটেশন বলি, আর যদি খুব বারবার হতে হতে চিকন হয়ে যায় স্টেনোসিস বলি। কাজেই সব থেকে ভালো বেশি অ্যাটাক করে হচ্ছে বাম দিককার ভালভ, যেমন আমাদের মাইট্রাল ভালভ যেটা বলি সেটা সব থেকে বেশি হয়, তারপরে অ্যাওর্টিক ভালভ, ট্রাইকাসপিড ভালভ এবং পালমোনারি ভালভ। কাজে হার্টের মধ্যে যে দরজাগুলো, এগুলোর অসুখের প্রধান কারণ আমাদের দেশে এই বাত জ্বর। আপনি বললেন যে এই বাত জ্বরগুলো শুরু হওয়ার পরপরই গলা ব্যথা করবে বা জ্বরের একটা প্রথম দিকের লক্ষণ থাকবে, কিন্তু আমাদের দেশে বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে হালকা জ্বর হলো, গলা ব্যথা থাকলো, ডিসপেন্সারিতে গেল, ওষুধ খেলো, ভালো হয়ে গেল, এবং এটা সাডেনলি ভালো হয়ে যাওয়ার পর রিপিটেডলি আবার হচ্ছে 1 মাস বা 2 মাস পরে, সেক্ষেত্রেও কি বাত জ্বর হওয়ার সম্ভাবনা থাকে? হ্যাঁ, সেটা তো আরও বেশি বললাম যে এটা যদি স্ট্রেপ্টোকক্কাস দিয়ে হয় আর আপনি যদি ফুল ডোজ চিকিৎসা না করেন, তো ফুল ডোজ চিকিৎসাটা খুব সহজ। আমি বলি যে চিকিৎসক হোক বা যাদের বাচ্চা কাচ্চা বোঝার জন্য হচ্ছে যে যদি এই ফ্যারিনজাইটিস আমি মনেই করি যে এই গলা ব্যথাটা বাত জ্বরের কারণ হতে পারে, এটা একটা ইনজেকশন হচ্ছে পেনিসিলিন ইনজেকশন, যেটা বয়স দেওয়া হয় অনুযায়ী দেওয়া হয়। 27 কেজির নিচে হলে 6 লাখ দিতে হয়, আর 27 কেজির উপরে 12 লাখ, এটা মাংসপেশিতে একটাই ডোজ দিতে হয়। এখন ইনজেকশন দিতে আমরা ভয় পাই, কোমর দিতে হয়, ঝামেলা আছে। এখানে কিন্তু ট্যাবলেট, পেনিসিলিন ট্যাবলেট, যে অ্যামক্সিসিলিন বলেন, ফেনোক্সিমেথিল পেনিসিলিন বলেন, থাকে সেগুলো সম্পর্কে একটু জানবো। যে 10 দিন খেলেই হয়ে যাচ্ছে আমাদের সাথে, আমরা একটু তার প্রশ্নটা নিয়ে নিই। দর্শক নাম বলে প্রশ্নটি করুন। দর্শক আপনার নাম বলে প্রশ্নটি করুন। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, আমি ওই যে রাত্রেবেলা মানে ডান কাত বাম কাত হয়ে শুইলেই মনে হয় যে আমার শ্বাসকষ্ট হয়, বুক ব্যথা করে, ঠিক আছে, কিন্তু মানে যদি সোজা হয়ে শুই এতটা ব্যথা করে না। আচ্ছা, কোনো প্রশ্ন করবেন দর্শককে? না, আপনার বয়স কত এবং আপনার এর সাথে অন্য কোনো অসুখ আছে কিনা? আমার থাইরয়েডের সমস্যা আছে এমনিতে। আচ্ছা, এমনি বুকে ব্যথা আছে খুব বেশি? বুকে মানে কোনো টেনশন, কারোর সাথে যদি কোনো মনমলিন হয় তখন আর কি মানে বুক ব্যথা করে বা একটু কেমন যেন অস্থির অস্থির লাগে, মানে এরকম। আর শ্বাসকষ্টটা রাতে কাত হয়ে শুলেই হয়, অন্য সময় হয় না? হ্যাঁ, শ্বাসকষ্ট বেশি রাত্রে শুইলে আমার হয় এই সমস্যাটা। রাতে কি ঘুমের মধ্যে দম বন্ধ হয়ে যায় কখনো? ঘুমে কি দম বন্ধ হয়ে যায় কখনো, শ্বাস বন্ধ হয়ে যায় ঘুমের মধ্যে? হ্যাঁ, মানে একদম এরকম অস্থির লাগে, তখন আমি উঠে যাই, মানে এরকম যখন মনে হয় আমার। আপনার শরীরের ওজন কি ঠিক আছে না খুব বেশি? না না, আমি এত মোটাও না, মানে এরকম শুকনাও না। আচ্ছা, তাহলে অসংখ্য ধন্যবাদ। যেটা বলা হচ্ছে যে আসলে যে এটা রাতে শোয়ার সাথে এটা
তেমন কোনো অসুখের সঙ্গে করে না। যদি যেটা বলছিলাম যে খুব বেশি ওবেসিটি হলে, সেই ক্ষেত্রে শর্ট নেক হলে, যে রাতে স্নোরিং এর মধ্যে অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়া হয়, সেক্ষেত্রে হতে পারে। তো এই ক্ষেত্রে অনেক সময় কারোর হতে পারে শোয়ার সঙ্গে সঙ্গে, কিন্তু সেটা আমাদের যে ডিজিজগুলো যে হার্টের সঙ্গে মিলছে না, ফুসফুসের সঙ্গে মিলছে না, তো উনি যেহেতু বারবারই হচ্ছে, একজন চিকিৎসকের পরামর্শ নিতে পারেন। আর এটা বাতজ্বরের সাথে একদমই সম্পর্কিত না। তবে উনি একজন চিকিৎসকের সাথে যদি ক্লিনিক্যালি দেখান তাহলে হয়তো এর সলিউশনটা পাওয়া যাবে। অসংখ্য ধন্যবাদ। আমাদের সময় হয়ে গেছে ছোট একটা বিরতি নিয়ে। দর্শক সাথেই থাকুন, ফিরছি কিছুক্ষণের মধ্যে ছোট্ট একটা বিরতি নিয়ে এসে। বিরতির পর সবাইকে আরও একবার স্বাগত জানাচ্ছি। আমি ডাক্তার শারমিন জামান। দর্শক, আজ আমরা কথা বলছিলাম বাতজ্বর নিয়ে, এবং এই বিষয়ে কিন্তু সরাসরি আপনারা আমাদেরকে প্রশ্ন করতে পারেন স্ক্রিনে দেখানোর নাম্বারে দিয়ে। এবং আমাদের সাথে আজকে আছেন ডাক্তার সমীর কুমার কুণ্ডু। আমরা বিরতিতে যাবার আগে অনেক ধরনের প্রশ্ন জানতে পারলাম যে আসলে কিভাবে হচ্ছে, কাদের কাদের হচ্ছে, কি এর থেকে কি কি হতে পারে বাতজ্বরের পর। এরপরে যেটা জানছিলাম যে ঔষধ সম্পর্কে, যে একটা অ্যান্টিবায়োটিক পেনিসিলিন, এটা দিলে অনেক সময় ভালো হয়, কিন্তু এটা আসলে দীর্ঘদিন কি খাওয়ার প্রয়োজন হয় নাকি কতটুকু প্রয়োজন? এটা 3টা ধাপে যদি আমি বলি। প্রথম ধাপটা বলি যে যখন গলা ব্যথা ছিল, ফ্যারিনজাইটিস, এই সময়টা হচ্ছে সবথেকে গুরুত্বপূর্ণ। এই সময় অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিতে হবে, নিজে অ্যান্টিবায়োটিক খাওয়া যাবে না। চিকিৎসকের যদি মনে হয় যে এটা স্ট্রেপ্টোকক্কাস, পরীক্ষা করেও দিতে পারেন। উনি আমাদের দেশের প্রেক্ষাপটে বেশিরভাগ মানুষ ইম্পেরিক্যালি দিয়ে দেয়। সেক্ষেত্রে হচ্ছে যে বেনজাথাইন পেনিসিলিন, যেটা এই ইনজেকশনটা একটা ডোজ দিতে হয় মাংসপেশিতে ফ্যারিনজাইটিসের জন্য। আর কিছু দিতে হয় না। ডায়াগনোসিস হওয়ার পর নাকি শুধু ফ্যারিনজাইটিসের ক্ষেত্রে? এখনো মানে কাশির সমস্যা যাদের থাকে, গলা ব্যথা, টনসিলের ব্যথা, ঢোক গিলতে পারছে না, খেতে পারছে না, ঠিক সেই অবস্থাতে। এরপরে ডাক্তার যদি ইনজেকশন না দেন, তাহলে আমাদের যে পেনিসিলিন আছে, যেটা যে ফেনক্সিমিথাইল পেনিসিলিন, এটা সবাই জানে যে এটা 10 দিনের কোর্স দিতে হয়। আচ্ছা। বড়দের ক্ষেত্রে 500 মিলিগ্রাম করে আমাদের দেশে 4 বার দিই, আর বাচ্চাদের ক্ষেত্রে ডোজ হিসাব করে দিই, 10 দিন দিতে হয়। তাহলে এই 10 দিন যদি দেওয়া হয় কারোর, তাহলে বলা হচ্ছে যে পরবর্তীতে তার হওয়ার সম্ভাবনাটা নাই। আচ্ছা, কমে যাচ্ছে। হ্যাঁ, কিন্তু এখন ফ্যারিনজাইটিস পর্ব শেষ হয়ে গেল, এখন অ্যাকুট রিউমেটিক ফিভার, যেটা বলছিলাম যে লক্ষণ 5টা লক্ষণ নিয়ে আসলো, বড় 5টা ছোট লক্ষণ, আমরা ডায়াগনোসিস করলাম, তখনও কিন্তু একই জিনিস দিতে হবে। একটা ইনজেকশন দিলে শেষ হয়ে যাচ্ছে, অথবা পেনিসিলিন 10 দিনের জন্য। এই যার অ্যাকুট রিউমেটিক ফিভার হচ্ছে, যার ডায়াগনোসিস হলো, তার কিন্তু এখন সেকেন্ডারি প্রোফাইল্যাক্সিস দিতে হবে, যে তার জন্য বারবার এই ইনফেকশনটা না হয়। যতবার ইনফেকশন হবে ততবার তার ভালভগুলো আক্রান্ত হবে, ততবার তার ভালভগুলো ড্যামেজ হবে। এই ক্ষেত্রে অনেক দিন দিতে হয়। সেই ক্ষেত্রে বলা হচ্ছে যে খুব সহজ ফর্মুলা, যে 10 বছর। 10 বছর? হ্যাঁ, 2টা শর্ত। এখন ধরেন একটা বাচ্চার বয়স 5 বছর, তাকে 10 বছরের জন্য দিতে হবে অথবা 21 বছরের জন্য দিতে হবে, যেটা বেশি। তাহলে 5 বছরের বাচ্চা যদি হয়, তাহলে তার 21 বছর বয়স, মানে 16 বছর খেতে হচ্ছে, তাকে 16 বছর দিতে হবে। তাহলে হয় কমপক্ষে 10 বছর অথবা 21 বছর, এই দুইটার মধ্যে যেটা বেশি। কিন্তু যাদের ভালভ ড্যামেজ হয়ে গেছে, যাদের রিউমেটিক হার্ট ডিজিজ বলি, তাদের ক্ষেত্রে অনেকগুলো কথা বলে, যে কমপক্ষে 10 বছর অথবা 40 বছর, অথবা আমরা যেটা করি, আমরা সারা জীবনই দিয়ে দিই। যে হার্টের ভালভ যখনই ড্যামেজ, তখনই এই পেনিসিলিনটা, যদি পেনিসিলিনে কারো অ্যালার্জি থাকে, তখন ইরাইথ্রোমাইসিন ট্যাবলেট দেওয়া হয়। তাহলে সেই ক্ষেত্রে সারা জীবন। আর এই ভালভ ড্যামেজ হওয়ার আগে যে অংশটা, সেটা 10 বছর অথবা 21 বছর। আগে বলা হতো যাদের হার্টের ভালভকে আক্রান্ত করে নাই, তাদেরকে 5 বছর বা 21 বছর, এটার মধ্যে যেটা বেশি, সেটার মধ্যে হবে। তো এখন ডাক্তাররা তিনটাই ফলো করে। যে ওষুধগুলো খাবে, এতে কি মানে সে তো দেখা যাচ্ছে বাতজ্বর থেকে রক্ষা পাচ্ছে, কিন্তু অন্য কোনো সমস্যা কি? সাধারণত পেনিসিলিন যে ফরম্যাটে আমরা দিই, ফেনক্সিমিথাইল পেনিসিলিন, এটার কোনো ধরনের এক্সট্রা প্রভাব নেই যে তার একটা সাইড ইফেক্টের জন্য তার কোনো ধরনের অসুখ হবে। বরং এই ওষুধটা এতটাই সেফ যে এটা যদি মহিলা হয়, সে যদি প্রেগনেন্ট হয়, তাহলেও কন্টিনিউ করতে পারবে, অন্য কোনো যে কোনো সব সময় নেওয়া যাবে। এবং এটা মাত্র 2 বার দেওয়া হয়, সকালে আর রাতে। আচ্ছা, 2টা ডোজে খাবে, এর বেশি খেতে হয় না। এবং খুব কম পরিমাণে 250 মিলিগ্রাম দেওয়া হয়, 250 মিলিগ্রাম 2 বার। এই একটা ওষুধ দেওয়ার জন্য তার যে কাল ব্যাধি, আমরা তো অনেক ওষুধই খাই, কিন্তু এটার জন্য তার যে ভালভ ড্যামেজটা হচ্ছে না, বা ড্যামেজের পরিমাণটা কম হচ্ছে, অবশ্যই যে এই জন্য প্রোফাইল্যাক্সিসটা তাকে নিতেই হবে। ডাক্তার যে ফরম্যাট করে দিবে, কোনো সময় হয়তো 5 বছর দিতে পারে অথবা 21 বছর, কেউ 10 বছর অথবা 21 বছর। তার মানে এই যে দীর্ঘ সময়ের কথা বলছে, যে 5 বছর, 10 বছর, 21 বছর, এই দীর্ঘ সময় তো তাহলে চিকিৎসকের সান্নিধ্যে থাকতে হবে, সব সময় তো ফলো আপ। এটা সব সময় ফলো আপ লাগে না কখনো, যে মাঝে মাঝে
ইকো করতে হয়, কারণ হচ্ছে যে তার ড্যামেজটা কেমন হচ্ছে। আচ্ছা, যে হার্টের ভালভের যে আমরা বলি যে ইকোকার্ডিওগ্রাফি যেটা, এটাকে এখন গোল্ড স্ট্যান্ডার্ড বলা হচ্ছে। তো এই ভাগে বলে ফেলি যে আমরা বাতজ্বর ডায়াগনোসিস করতে টেস্ট লাগে কিনা। তো প্রথম কথা হচ্ছে যে আমরা দেখি আগে লক্ষণ, বড় লক্ষণ বলছিলাম, ছোট লক্ষণ বলছিলাম। তো এই ছোট লক্ষণগুলো দেখতে গেলেও কিছু টেস্ট করতে হচ্ছে। আর আমরা যেটা বলছিলাম যে এই জীবাণু দিয়ে হয়েছিল কিনা তার একটা প্রমাণ চাই। তো এই ক্ষেত্রে আমরা রক্তের একটা সিবিসি টেস্ট যেটা করি, যে আমাদের শ্বেত রক্তকণিকার কাউন্টটা বেশি কিনা, ইএসআর বেশি কিনা এটা দেখি, সিআরপি বেশি কিনা দেখি। তারপরে আমরা ঢুকে যাই যে ইসিজি করি একটা, যে ইসিজিতে আমাদের পিআর ইন্টারভেল ফার্স্ট ডিগ্রি হার্ট ব্লক এটা হয়। এক্সরে করলে তার হার্ট ফেলিওর বা হার্ট বড় হয়ে গেছে কিনা বা এটা বোঝা যায়। ইকো করতেই হবে গোল্ড স্ট্যান্ডার্ড, যে ইকো করে দেখতে হবে যে তার হার্টের ভালভের লিকেজটা কেমন, সেটা কি ফিজিওলজিক্যাল মানে নর্মাল না এটা অ্যাবনর্মাল। যদি ইকোতে পাওয়া যায় তাহলে কিন্তু কনফার্ম যে তার আর কোনো ধরনের দিকে যেতে হচ্ছে না। কাজে এই সামান্য টেস্টগুলো কিন্তু করাটা খুব বেশি দরকার। এখন আমার প্রশ্ন হলো যে আপনি তো বললেন যে 5 থেকে 15 বছর পর্যন্ত এটা একটা সময়, যে সময় আসলে বাতজ্বর হতে পারে। কোন শিশু যদি ধরেন বাতজ্বর ডায়াগনোসিস হয়ে গেছে, সে চিকিৎসা নিচ্ছে, মেডিসিন খাচ্ছে, সে কি নর্মাল শিশুদের মতন কি স্কুলে যাওয়া আসা করতে পারবে? এভরিথিং নর্মাল, যদি তার ভালভ ড্যামেজ না হয় তাহলে তার জন্য তার বলারই দরকার নেই। এই যে আমাদের দেশে যেটা সমস্যা হয় কি, যে একটা এসও টাইটার করলো, বাচ্চাকে বলে দিল তোমার বাতজ্বর, ও কিন্তু মাথার মধ্যে একটা অসুখ নিয়ে ঘুরতে থাকে। ও ভাবে বোধহয় আমি তো অসুস্থ, সারা জীবন অসুস্থ। এটা কিন্তু তার পরবর্তীতে জীবনও, মেয়ে যদি হয়, শ্বশুরবাড়ির লোক যদি জানে আরে বোর তো আগে বাতজ্বর ছিলই না হয়তো বাতজ্বর। কাজে এটা তো আমরা তো ভ্যাকসিন দিই, বাচ্চাকে অনেক ওষুধ খাওয়াই, আমরা কি বলে বেড়াই কাজে বাতজ্বর ওষুধ খাচ্ছে, এটা তো বলার দরকার নেই। কাজেই ও বাতজ্বরে যদি ওর ভালভ ক্রিটিক্যাল ড্যামেজ না হয় তাহলে ওর কোনো লিমিটেশন নেই। কিন্তু এখন যদি তার এই বাতজ্বর কন্ট্রোল না হয়, ভালভ ড্যামেজ হতেই থাকে, যেতে কিভাবে বুঝবে তার ভালভ ড্যামেজ হচ্ছে, যে বাচ্চা অল্পতেই হাঁপায় যাচ্ছে, তার খুব দুর্বল লাগছে, তার শ্বাসকষ্ট হচ্ছে, তার বুক ব্যথা হচ্ছে, বুক ধরপড় হচ্ছে, তখনই বুঝতে হবে তার হার্টের ভালভগুলো ড্যামেজ হচ্ছে কিনা। তারপর দেখেন যে কেউ আসে যে ব্রেনের স্ট্রোক নিয়ে, এটা কিন্তু আসলে হার্টের ভালভের জন্য আছে। কেউ আসে যে তার রক্তনালী বন্ধ হয়ে গেছে, যে হার্টের মধ্যে রক্ত জমাট বেঁধে গেছে, রক্তনালী বন্ধ হয়ে গেছে। কেউ আসে যে তার গলার স্বর চেঞ্জ হয়ে যাচ্ছে, হর্সনেস অফ ভয়েস হচ্ছে, সে খাবার গিলতে পারছে না হার্ট বড় হয়ে যাওয়ার কারণে। তো বিভিন্ন তার হার্ট ফেলিওর, হাত পা ফুলে যাচ্ছে, জ্বর হচ্ছে, সে জ্বর কোনোভাবে ভালো হচ্ছে না। কাজে তখন দেখা গেল যে তার এটা যেমন স্ট্রোক নিয়ে আসলো, তখন ইকো করে দেখা গেল যে তার হার্টের ভালভ ড্যামেজ। তারপরে তো আর বেশি যেটা হয়, হতে পারে যে বারবার বলছেন যে হার্টের ভালভ নষ্ট হয়ে যাচ্ছে, কেউ হার্টের সমস্যা নিয়ে আপনাদের কাছে আসলো, সেটা 40-50 বছর বয়সে, তার কি ওই সময় ডায়াগনোসিস করা সম্ভব যে তার ছোটবেলায় বা আগে কখনো বাতজ্বর ছিল? এটা হচ্ছে যে অর্ধেক রোগীরাই বলতে পারে যে আমার গলা ব্যথা ছিল, কিন্তু অর্ধেক রোগীরাই কিন্তু এই ধরনের ইতিহাস মনে করতে পারে না বা থাকেও না। গলা ব্যথা করা বা কাশি সমস্যাটা খুব কমন একটা সমস্যা, এটা এমন জটিল কিছু না যে কারো হচ্ছে না তা। কিন্তু গলা ব্যথার সাথে যেগুলো বলছিলাম যে পায়ে ব্যথাটা সে সময় হয়তো সে ইগনোর করছে, কিন্তু এখন তার মনে পড়বে যে আমার ব্যথাটা এমন ছিল, অথবা সে বলতে পারবে যে আমার বুক ব্যথা, শ্বাসকষ্ট, বুক ধরপড় ছিল, কিন্তু ভালো হয়ে গেছিল কোনোভাবে হোক, বা তখনও তার বুকের চামড়ায় লাল দাগ দেখা গেছিল। এই হিস্ট্রিটা যদি আমরা পুনরাবৃত্তি করতে পারে, অর্ধেক মানুষ বলতে পারে তার রিউমেটিক ফিভার। আর যদি কেউ হিস্ট্রি ভুলে যায় যে না আমার তো এরকম কখনো ছিল না, কিন্তু আসলে তার ছিল, ভুলে যাওয়ার সমস্যাটা থাকতে পারে, কোনো রকম টেস্ট করে কি আমরা বুঝতে পারবো ওই সময়? কিছুই যদি আপনি না বলেন, আমাদের দেশের প্রেক্ষাপটে প্রথম কারণটাই বাতজ্বর ধরে নেওয়া হবে, কিন্তু বাইরের দেশে কিন্তু উল্টা, তাদের বয়সজনিত কারণ, তাদের অন্য কোনো কারণে ভালভের সমস্যা হয় উন্নত দেশগুলোতে। এটা আসলেও গরিব, যারা খুব অনেক লোক একসাথে থাকে, স্যাঁতসেঁতে ঘরে থাকে, খুব লোকজনের মধ্যে থাকে, অপুষ্টিতে থাকে, চিকিৎসার দোরগোড়ায় পৌঁছাতে পারে না, ঠিক সেই গ্রুপ জনসংখ্যার কিন্তু এটা কিন্তু মধ্যবিত্ত, উচ্চবিত্ত, যারা বাচ্চাকে কেয়ার করছে, অল্প বাচ্চার তাদের কিন্তু হচ্ছে না। কাজে এটা পুরোটাই একটা অভিশপ্ত, যার হচ্ছে তার জীবনটা কিন্তু পুরোটাই অভিশাপে ভরা। জি একদম। এই শিশুদের ক্ষেত্রে যেহেতু আমরা জানি যে হওয়ার সম্ভাবনা খুব বেশি এবং শুরুটা হচ্ছে তখন থেকে, তাহলে কি বাসায় যদি ধরেন 2-3 জন ভাই বোন থাকে, সেই ক্ষেত্রে বাতজ্বর যদি হয়ে যায়, একজন আরেকজনের ক্ষেত্রে কি সংক্রমিত হবে? একটা হচ্ছে যে বাতজ্বর যদি বলি, রিউমেটিক ফিভার আমরা ডায়াগনোসিস করে ফেলেছি, এটা কিন্তু একজনের থেকে আরেকজনে যায় না। যখন তার গলা ব্যথাটা হয়, যখন জীবাণুটা আসে, যেমন তার গলা ব্যথা হলো, হাঁচি কাশি হলো, টনসিলের ব্যথা হলো, এইটা কিন্তু একজনের থেকে আরেকজনের যাবে। কিন্তু আমার ভালভ ড্যামেজ হয়ে গেছে, এই ভালভ ড্যামেজ তো এখন আর কোনো জীবাণু নাই,
একদম। যখন আমার আবার ওই জীবাণু দিয়ে আক্রান্ত হবে, তখন যদি আমার বোন থাকে, ভাই থাকে, তাদের আক্রান্ত হবে। যে ওই গলা ব্যথার জীবাণুটা মাইগ্রেট করবে, যেটা কিন্তু normally ভালভ হয় ড্যামেজটা যে কখনোই একজন থেকে আরেকজনের মধ্যে বা যাবে না। জ্বরও যদি সে ডায়াগনোসিস হয়ে যায়, সে মেডিসিন নিচ্ছে, তো সেক্ষেত্রে বাতজ্বরটা কারোর মধ্যে আর ছড়ানোর সম্ভাবনাটা থাকে না। না, কিন্তু বাতজ্বরের জীবাণু যেটা যখন জীবাণুটা সে স্ট্রেপ্টোকক্কাস যখন আছে, যেমন সে হাঁচি কাশি দিলে যাচ্ছে, কিন্তু ভালভ ড্যামেজটা ট্রান্সফার তখন হবে তার না। ট্রান্সফার হওয়ার যেমন এক সম্ভাবনা বোনের থাকে। হলে যে আরেক বোনের ভালভ ড্যামেজ হবে তা না, বাবার থাকলে মায়ের থাকলে যে ছেলে মেয়ের হবে তা না, কিন্তু ফ্যামিলিতে যদি ফ্যারিনজাইটিসটা থাকে তখন সবাই কিন্তু আক্রান্ত হতে পারে। আচ্ছা, সেই ক্ষেত্রে কি এটা করতে পারে যে যাদের ঘন ঘন কাশি হওয়ার সম্ভাবনা থাকে বা পরিবারের একজনের যদি কাশি বারবার হচ্ছে, সেক্ষেত্রে তারা শুধু কাশিটাই যদি একটু পরীক্ষা করে নিয়ে রাখে, সেক্ষেত্রে কি এটাকে নিরাপদ এটা ধরা তো যায়? আসলে কাশি না, আমাদের ব্যাপারটা হচ্ছে গলার ফ্যারিনজাইটিস। স্ট্রেপ্টোকক্কাস যেখানেই হোক, সব স্ট্রেপ্টোকক্কাস দিয়ে হয় না। এটার একটা এটা হচ্ছে একটা মূল পার্টিকুলার কথা। স্ট্রেন আছে যে স্ট্রেপ্টোকক্কাস পায়োজেন, যেটা গ্রুপে বেটা হেমোলাইটিকাস, যে গলাতে আছে। যেমন স্কিনেও কিন্তু আমাদের স্ট্রেপ্টোকক্কাস আছে, আছে, কিন্তু এই যে ধরেন এখানে ইনফেকশন হচ্ছে, এটা দিয়ে কিডনির সমস্যা হবে, এটা দিয়ে কিন্তু বাতজ্বর হবে না। আচ্ছা, কাজেই বাতজ্বর বলা হচ্ছে যে স্ট্রেপ্টোকক্কাল শর্ট থ্রোট, মানে স্ট্রেপ্টোকক্কাল ফ্যারিনজাইটিস, স্ট্রেপ্টোকক্কাস গলা ব্যথা, ওকে। এটার সিকুলি হিসাবে। এটা সিকুলি হিসেবে হ্যাঁ, বাতজ্বর কিন্তু হওয়ার অন্য সম্ভাবনা কোথাও বেশি। থেকে তার যদি প্রস্রাবের রাস্তায় স্ট্রেপ্টোকক্কাস হবে না, পায়খানায় হচ্ছে হবে না, শরীর অন্য জায়গায় হচ্ছে আচ্ছা, না, তার মানে গলা ব্যথার ডায়াগনোসিসটা সাথে আর রিলেটেড। হচ্ছে কোন ধরনের ব্যাকটেরিয়া দিয়ে সংক্রমিত হচ্ছে, এটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়। যারা ছোটবেলায় ধরেন বাতজ্বরে আক্রান্ত ছিল, সে 5 বছর বা 10 বছর চিকিৎসা নেওয়ার পরে মোটামুটি সুস্থ হয়ে গেল, এরপর যদি বিয়ে করার সময় আসে তখন আসলে কি ধরনের প্রস্তুতি নেওয়া হয়? যে বিয়ের আগে কি আলাদা করে কিছু পরীক্ষা নিরীক্ষা করে নেওয়া ভালো? প্রথম হচ্ছে যে বাতজ্বরে যতগুলো বললাম, গিরা ব্যথা সে ভালো হয়ে যাবে, ব্রেনেরটাও হয় ভালো হয়ে যাবে, নয় খারাপ থাকবে, চামড়ারটাও থাকবে না, শুধু থেকে যাবে যেটাকে কামড় দেওয়ার কথা বলছিলাম, হার্টের ভালভ। হার্টের সমস্যাটা। সেই ভালভটার দুইটা ঘটনা ঘটবে, হয় ভালভ বন্ধ হচ্ছে না, নয় ভালভ খুলছে না, ওকে। স্টেনোসিস আর রিগাজিটেশন। এইটা যাদের বাড়ছে, তাদের বিয়ে করার আগে যে বাতজ্বর ছিল, এইবার তার বিয়ে করার আগে তার যদি কোনো ধরনের উপসর্গ থাকে, যে সে বুক ধরপড় করে, শ্বাসকষ্ট করে, হাঁটলে হাঁপায় যায়, তাহলে অবশ্যই একটা ইকো করে নিতে হবে। ইকো করে যদি স্টেনোসিস থাকে, তাহলে কিন্তু এটার আমাদের বেলুন দিয়ে এটা প্রসারিত করার সুযোগ আছে, যে সে সেটা করে বিয়ে করতে পারে। কারণ হচ্ছে কি যে মহিলাদের ক্ষেত্রে প্রবলেম, কারণ যেটা প্রথমেই বলা হয়নি যে আপনি বলছিলেন, সেটা হচ্ছে যে এটা কিন্তু সমানভাবে আক্রান্ত করে, নারী পুরুষ কাউকে মানে কারো বাদ কম বিচার বা নেই। বেশি হচ্ছে তা না, সমানভাবে। কিন্তু দেখা যাচ্ছে যখন ভালভ ড্যামেজ হচ্ছে, মানে 3 ভাগের 2 ভাগে হচ্ছে মেয়েদের, ওকে, মানে একই মেয়েদের সাথে ক্ষেত্রে আক্রান্ত হলো। হার্টের সমস্যাটা বেশি হ্যাঁ, হবে। ভাই বোন একই সাথে আক্রান্ত হলো, ভাইয়ের বাতজ্বরের ভালভ নষ্ট হচ্ছে না, বোনেরটা হচ্ছে। কারণ হচ্ছে কি আমাদের সমাজ ব্যবস্থায় যে মেয়ের চিকিৎসাটা হয়তো আমরা ভালোভাবে দেখছি না, তার যত্ন করছি না, বিয়ে হয়ে যাবে, পরের ঘরে যাবে, এই অথবা একটু কারণে দেরিতে শুরু একটু করছি। দেরিতেও মেয়েরা কষ্ট সহ্যও করে বেশি, বলতেও পারে না হয়তো বা, এই কারণে কিন্তু মেয়েদের বেশি হচ্ছে। এবং ছেলেদের কিন্তু বিয়ে করায় বাচ্চা নিয়ে কোনো প্রবলেম কোনো নেই, অসুবিধা কিন্তু সমস্যা হচ্ছে মেয়েদের ক্ষেত্রে। সে যদি এটা তো বিয়ের আগে বললেন যে আপনি কিছু টেস্ট করে নেওয়া ভালো, যে ইকোটা কিন্তু করলেই যখন গর্ভকালীন সময়ে চলে যাচ্ছে বেশিরভাগই তো তখন তাই, যে সে 5-7 মাসের প্রেগনেন্সি, যখন তার বডির লোড বাড়ছে, ফ্লুইড বাড়ছে, ব্লাড ভলিউম বাড়ছে, বাচ্চা বাড়ছে, তখন তার এই লোডটা অনেক বেড়ে যায়, তার শ্বাসকষ্ট হচ্ছে, বুক ব্যথা হচ্ছে, জ্বর থাকছে, হাত পা ফুলে যাচ্ছে। তখন আমাদের কার্ডিওলজিস্টের কাছে আসলে বা ক্লিনিক্যালি কেউ যদি দেখে যে হার্টের মধ্যে একটা অ্যাবনর্মাল সাউন্ড, এটা কিন্তু বোঝা যায়। যে আমরা যেমন অনেক শব্দ বুঝি যে এটা কিসের শব্দ হচ্ছে, হার্টের মধ্যেও কিন্তু এরকম শব্দ গ্রুম গ্রম হচ্ছে, এটা কিন্তু মানুষ বুঝতে পারে। অবশ্যই। তো ডাক্তার বুঝুক, বাবা মা বুঝুক, রোগী বুঝুক, তো তখনই যদি আমরা ইকো করে দেখি বা ক্লিনিক্যালি দেখি যে তার ভালভের হয় স্টেনোসিস না রিগাজিটেশন। তো এই ক্ষেত্রে হচ্ছে যে স্টেনোসিসটা যদি আমরা মাইটাল স্টেনোসিস, যেটা সব থেকে কমন, এটা যদি আমরা 5 মাসের মধ্যে জানতে পারি, তাহলে মা যে বাচ্চা হবে, যার গর্ভবতী, তাকে আমরা বেলুন দিয়ে 5 থেকে 7 মাসের মধ্যে ওই সংকুচিত ভালভটাকে প্রসারিত করে দিই, তাহলে তার প্রেগনেন্সিটা কন্টিনিউ করতে পারে। কিন্তু এই সময় যদি না করা যায়, 7 মাসও পার হয়ে গেল, প্রেগনেন্সির সময় কিন্তু তার জটিলতা অনেক বেশি হবে। কার ক্ষেত্রে জটিলতাটা মায়ের বেশি হবে? জন্য। মায়ের। আর মায়ের যখন হবে, বাচ্চা তো সবকিছু মায়ের থেকেই ডিপেন্ডেন্ট, হয়তো এই অসুখটা তার যাচ্ছে না, কিন্তু মায়ের যে অক্সিজেনের অভাব, মায়ের যে শ্বাসকষ্ট, মায়ের যে ব্লাড প্রেশারের প্রবলেম, মায়ের যে ওষুধগুলো দেওয়া হচ্ছে, এগুলো তো বাচ্চার উপর ইফেক্ট করছে। এবং এই বাচ্চাগুলো ডেভেলপমেন্ট হয় না, এই বাচ্চারা প্রিম্যাচুর ডেলিভারি হয়, অথবা পেটের মধ্যেই মারা যেতে পারে বাচ্চাগুলো। সেক্ষেত্রে হচ্ছে আমরা গর্ভকালীন সময় কিছু জটিলতা দেখা দিতে পারে। তবে
যে যে মা আর কি বাতজ্বর নিয়ে আক্রান্ত ছিলেন তার শিশুর যে ভূমিষ্ঠ হচ্ছে তার ক্ষেত্রে কি বাতজ্বর হওয়ার সম্ভাবনা থাকবে? না, এটা একেবারেই ট্রান্সমিটেবল না। আচ্ছা, কিন্তু মার যদি আবার স্ট্রেপ্টোকক্কাস আক্রান্ত হয়, বাচ্চা তার কাছে থাকে, তখন ওই ফ্যারিনজাইটিস দিয়ে আবার তার শুরু হবে। গর্ভকালীন সময়ও যদি তার ফ্যারিনজাইটিস হয় এবং না, এটা স্ট্রেপ্টোকক্কাস প্লাসেন্টা যদি দিয়ে ক্রস করে না। কারণ হচ্ছে যে এই যে ব্যাপারটা হচ্ছে যে যে ব্যাকটেরিয়াটা ঢুকছে, ওর যে প্রোটিন মানে আমরা অ্যান্টিজেন, আমরা যদি সব অসুখে ধরি যে একটা জিনিস ঢুকবে অ্যান্টিজেন, খারাপ জিনিস, তার এগেনস্টে শরীরে অ্যান্টিবডি প্রতিরোধ করবে। তো এই প্রতিরোধের যে অ্যান্টিবডি ও খুঁজে খুঁজে বেড়ায় যে আমার যে অ্যান্টিজেন ছিল তার সাথে কার কার মিল আছে, সেই জায়গাকে অ্যাটাক করো। তো সেই জায়গা হচ্ছে একটা বললাম জয়েন্ট, একটা বলছিলাম হার্ট, একটা বলছিলাম ব্রেন, চামড়ার নিচের অংশ, বাকি কোথাও কিন্তু ও দেখতে পায় না। ও ওর সাথে যার মিল খুঁজে পায় ওর অ্যামাইনো অ্যাসিড সিকোয়েন্সে, তাকেই আক্রান্ত করে। আচ্ছা, কাজেই মায়ের থাকলে গর্ভকালীন অবস্থায় বাচ্চার এটা ট্রান্সমিশন হওয়ার কোনো সম্ভাবনা নেই। অসংখ্য ধন্যবাদ, খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় জানলাম। আমরা আরো কিছু জানবো হার্ট সম্পর্কে, কিন্তু একটা আমাদের বিরতির সময় হয়ে গেছে, আমরা একটা বিরতি নিয়ে আসবো। দর্শক, সময় হয়ে গেলে ছোট্ট একটি বিরতি নিয়ে সাথেই থাকুন, ফিরছি কিছুক্ষণের মধ্যে। বিরতির পর সবাইকে আরও একবার স্বাগত জানাচ্ছি, আমি ডাক্তার শারমিন জামান। দর্শক, আজ আমরা কথা বলছিলাম বাতজ্বর নিয়ে, এবং এই বিষয়ে কথা বলার জন্য আজ আমাদের স্টুডিওতে আছেন ডাক্তার সমীর কুমার কুণ্ডু। এবার একটু জানবো স্যার, যে এই যে বাতজ্বরের কারণে বা হার্টে যদি কোনো কারণে ভালভ নষ্ট হয়ে যায়, তার প্রথম লক্ষণটা আসলে কিভাবে বুঝবে? এটা অনেকদিন কিন্তু বোঝা যায় না, যে অনেকে বুঝতেই পারে না যে তার এতটা ড্যামেজ হয়ে গেছে, অনেক পরে ধরা পড়ে। কিন্তু যাদের ধরা পড়ে তাদের আসলে প্রথমে তার খুব অলস লাগে, দুর্বল লাগে, আগে যেটা সে হাঁটতে পারতো, সিঁড়ি দিয়ে উঠতে পারতো, এই যে ফ্যাটিক হয়ে যাওয়া, এটা কারোর আছে বুক ধড়ফড় করে, খুব অনিয়মিত হৃদস্পন্দন হয়, শ্বাসকষ্ট হয়, বুক ব্যথা হয়, ঠিক এই কমন। কেউ দেখা গেল যেগুলো হচ্ছে না, সে হাত পা ফোলা নিয়ে আসছে, পেট ফোলা, হাত পা ফোলা নিয়ে আসছে, এটা নিয়ে আসতে পারে। কেউ হচ্ছে দেখা গেল যে এর জটিলতা যেগুলো বলছিলাম, যে স্ট্রোক, হাতে পায়ের রক্তনালী বন্ধ হয়ে যাওয়া, তারপরে তার যে হার্ট বড় হয়ে গেলে ওর আশেপাশে যে আমাদের অর্গানগুলো আছে, যেমন ইসোফেগাস আছে, খাদ্যনালী, হার্ট বড় হলে খাদ্যনালী চাপ দিচ্ছে, সে তো যাবে গ্যাস্ট্রোএন্টারোলজিস্টের কাছে, কিন্তু দেখা গেল তার হার্ট বড় হয়ে গেছে, লেফট অ্যাট্রিয়াম চাপ দিচ্ছে, ওইদিকে লেফট রিকারেন্ট ল্যারিঞ্জিয়াল নার্ভ আছে, হ্যাঁ গলা ব্যথা হবে, হ্যাঁ একটা কম্প্রেশন হবে, তো যেমন রিফ্লাক্স হোক, যাই হোক, তার একটা ডিসকমফোর্ট হবে। তারপরে ঘন ঘন তার ইনফেকশন হয়, হার্টের মধ্যে পানি জমে, পেরিকার্ডিয়াল ইফিউশন হয়। কাজে খুব সহজে হার্টের যে উপসর্গগুলো, যে বুকে ব্যথা, শ্বাসকষ্ট, বুক ধড়ফড়, হঠাৎ অজ্ঞান হয়ে যাওয়া, মাথা ঘোরানো, যেমন যে ভালভগুলো সংকুচিত হয়ে যায় তখন রক্ত কিন্তু যাচ্ছে না, যেমন অ্যাওর্টিক ভালভে যদি হয়, ব্রেন সহ শরীরে রক্ত যাচ্ছে না, সে হঠাৎ করে অজ্ঞান হয়ে যেতে পারে। তো অনেকেই ভাববে যে এটা ব্রেনের সমস্যা কিনা, গ্লুকোজ কমে গেল কিনা, দেখা গেল যে তার অ্যাওর্টিক ভালভ এমন বন্ধ যে ওই সময় সে একটু কাজ করছে, হার্টবিট বাড়ছে, তার অজ্ঞান হয়ে গেছে, এটা হতে পারে। শ্বাসকষ্ট হতে পারে, এটা অ্যাজমা, হাঁপানি, অন্য কিছু নিয়ে মানুষ ভাবতে পারে। কাজে এই হার্টের যে ব্যথার কথা যেটা বলছেন, যে বুকে ব্যথা হওয়ার কি মানে যে কোনো জায়গায় ব্যথা হলে কি বুকে হার্টের ব্যথা ধরে নিবে, নাকি অনেক সময় তাহলে গ্যাস্ট্রিকের ব্যথাও হয়? অ্যাওর্টিক ভালভ যেটা, সেটা হার্টের মাংসপেশিকে শক্ত মোটা করে ফেলে, যার ফলে সে অক্সিজেন পায় না, রক্ত সরবরাহ কমে যাচ্ছে। হার্টের কোনো কারণে যদি রক্ত সরবরাহ কমে যায় তাহলে সে বুক ব্যথা করবে, এবং সেটা আমাদের অ্যানজাইনার যেমন ব্যথা তেমন ব্যথা নিয়ে আসতে পারে। একটু পরিশ্রম করলেই ব্যথা, খাওয়ার পরে ব্যথা, গলা চেপে আসা, এগুলো হতে পারে। কাজেই এই উপসর্গগুলোই সব থেকে বেশি, কিন্তু বেশিরভাগ মানুষ যখন আসে তখন কিন্তু তার আর পিছনে যাওয়ার কোনো সুযোগ নেই, তখন তার চিকিৎসাটার এমন হয় যে কি চিকিৎসা করি আমরা। প্রথমে আমরা হার্টে যে বলেন যে ভালভ নষ্ট হয়ে যাওয়ার, এটা একটা প্রতিস্থাপনা, একটা নতুন চিকিৎসা আছে যেটা করা হচ্ছে, আসলে এটা কি ধরনের চিকিৎসা? প্রথমে আমরা হচ্ছে যে তাকে কিছু অ্যাডভাইস দিই, যে পরিশ্রমের কাজ করবেন না, পানি, লবণ পানি একটা হিসাব করে দেওয়া হয়, কারণ হার্টের লোডটা নিতে পারে না। তারপরে মেডিকেল ম্যানেজমেন্ট আছে, তার হার্ট রেটটাকে কমানো, তার শ্বাসকষ্ট হলে সেটা কমানো, তারপরে প্রোফাইল্যাক্সিস যেটা পেনিসিলিন, সেটা তো ছিলই, দিয়ে যেটা যাচ্ছে সেটা মেডিকেল ম্যানেজমেন্ট। এরপরে আসে যে এটা পার্মানেন্ট ম্যানেজমেন্ট। কি পার্মানেন্ট ম্যানেজমেন্ট? অলওয়েজ দুই ধরনের, একটা হচ্ছে অপারেশন করে আর একটা অপারেশন না করে। প্রত্যেকটা ভালভেরই এটা আছে, যে যদি অপারেশন না করে তার বেলুন দিয়ে ফুলাই দেওয়া যায় বা অন্য ধরনের ডিভাইস দেওয়া যায় তাহলে হচ্ছে। আর একটা পর্যায়ে আসে তখন ভালভ রিপ্লেস করতেই হয় অথবা রিপেয়ার করতে হয়, যেটা অপারেশন করে করতে হয়। তো রিপেয়ার এবং দুইটাই তো সার্জারি।
দুটার খরচ অনেক বেশি এবং যেটাই আপনি করেন না কেন যে সেটার আবার পরে মেনটেনেন্স আছে যে অ্যান্টিকোয়াগুলেন্ট বলি যাতে রক্ত জমাট না বেঁধে যায় সেটার আবার একটা জটিলতা আছে যে একটা নির্দিষ্ট মাপের মধ্যে রাখতে হয়। বেশি হয়ে গেলে রক্তক্ষরণ হবে, কম হয়ে গেলে ভালভ বন্ধ হয়ে যাবে। তারপরে যদি মহিলা হয়, তার যদি প্রেগনেন্সি হয় এই মেটালিক ভালভ বা প্রোস্থেটিক ভালভ নিয়ে, তখন তার যে এই যে রক্ত তরল রাখার যে ব্যাপারটা অ্যান্টিকোয়াগুলেন্ট সেটা কিন্তু খুব কষ্টকর হয়ে যায়। আবার তার বাচ্চাও নিতে হবে, দেখা গেল খুব আর্লি ভালভ রিপ্লেস করতে হচ্ছে। সেক্ষেত্রে বলা হচ্ছে যে প্রেগনেন্ট যখনই সে হবে ডাক্তারকে নোটিশ করবে, তখন তার যে আমরা ওয়ারফেরিন যে ট্যাবলেটটা দিই সেটা প্রথম 12 সপ্তাহ ওয়ারফেরিন ট্যাবলেট আমরা বন্ধ রাখি। যদি 5 মিলিগ্রামের কম লাগে তাহলে আমরা ট্যাবলেটটা কন্টিনিউ করি। যদি ট্যাবলেটটা 5 মিলিগ্রাম 7-10 লাগে তখন আমরা হেপারিনে যাই প্রথম 12 সপ্তাহ। এবার 12 সপ্তাহ থেকে 36 সপ্তাহ এই সময়টুকু প্রেগনেন্সির আমরা ওয়ারফেরিন ট্যাবলেট দিই। 36 সপ্তাহের পরে আমরা আবার হেপারিনে যাই। আবার যখন আমরা সিজার করি বা ডেলিভারি করি তার 6 ঘন্টা আগে আমরা হেপারিনটা বন্ধ করি, আবার ডেলিভারি বা রক্ত বন্ধ হয়ে যাওয়ার 6 ঘন্টা পরে আবার শুরু করি। কাজেই পুরো ব্যাপারটাই যে আমরা যদি মনে করি যে আমার একটা অসুখ হবে, চিকিৎসা করব, কিন্তু চিকিৎসাটা কিন্তু জটিল। একটা বড় সার্জারি করতে হচ্ছে, ভালভ রিপ্লেস করতে হচ্ছে বা কোনো ডিভাইস দিতে হচ্ছে। এই যে ডিভাইস দিচ্ছেন, ভালভ রিপ্লেসমেন্ট করছেন, এটা আসলে পরবর্তীতে অন্য কোনো জটিলতা কি তৈরি করতে পারে? এই সবগুলো জটিলতা হতে পারে। একটা তো অপারেশনের জটিলতা বা আমাদের প্রসিডিওরের যে জটিলতা, তারপরে সেটার মেইনটেনেন্সের জটিলতা আবার হচ্ছে। তারপরে হয় কি যে ইনফেক্টিভ এন্ডোকার্ডাইটিস, যে আমি যে মেটালটা দিচ্ছি, ভালভ দিচ্ছি বা তখন হার্টের ইনফেকশন মানে রক্তে যাচ্ছে যখন, তখন এই ইনফেক্টিভ এন্ডোকার্ডাইটিস একদম এর মৃত্যু হার কিন্তু অনেক বেশি, যেটা কন্ট্রোল করা খুব বেশি প্রবলেম হয়ে যাচ্ছে। কি ধরনের সাবধানতা অবলম্বন করবে? রোগীদের হচ্ছে যেটাই হোক না কেন সবার সাবধানতা এরকম যে যাদের ভালভের অসুখ আছে বা জন্মগত হার্টের ত্রুটি আছে তাদের আমরা বলি দাঁতের যত্নটা খুব বেশি নিতে, কারণ এই অঞ্চলটাতে এই স্ট্রেপ্টোকক্কাসের আনাগোনা খুব বেশি। কাজেই দাঁতের যত্ন করতে হবে, তার শরীরের চামড়ার যত্ন, যেখানে স্ট্রেপ্টোকক্কাসের আছে যে কোনো ইনফেকশন যেন না হয়। এবং সে যদি কোনো প্রসিডিউর করতে চায়, যেমন ধরেন যে দাঁতের ডাক্তারের কাছে যাবে, দাঁতে ব্যথা, তখন দাঁতের ডাক্তারের উচিত হবে আগে জানা যে তার ভালভ রিপ্লেসমেন্ট করা আছে বা কোনো প্রস্থেটিক ম্যাটেরিয়াল আছে বা তার জন্মগত হার্টের ত্রুটি আছে, তাহলে কিন্তু তার একটা অ্যান্টিবায়োটিক লোডিং ডোজ 30 মিনিট বা 1 ঘন্টা আগে দিয়ে নিতে হবে। না হলে এই যে সে যখন দাঁতের কাজ করবে বা অন্য কোনো প্রসিডিউর করবে যেটাতে তার আরেকটা ইনফেকশনের সোর্সে আসা সম্ভব, তখনই কিন্তু তার ইনফেক্টিভ এন্ডোকার্ডাইটিস হওয়ার সম্ভাবনা খুব বেশি। সেক্ষেত্রে ডাক্তারকেও আগে যদি রোগী জানিয়ে দেন তাহলে ডাক্তারদের জন্য খুব উপকার হয়। আমরা কথা বলছিলাম আজকে বাতজ্বর নিয়ে। বাতজ্বরে কি কোনো প্রতিষেধক বা টিকা কি রয়েছে? না, এখন পর্যন্ত নাই। যে ট্যাবলেটটা বললাম পেনিসিলিন, এটাকে আমরা ভ্যাকসিন বা প্রতিষেধক হিসেবে বলি। আর সবার আগে হচ্ছে যে মা বাবার বা পরিবারের লোকের সচেতনতা, যে বাচ্চা যখন স্কুলে যাচ্ছে তার গলা ব্যথাটাকে প্রথম নোটিশ করা, যে এই গলা ব্যথাটা টনসিলাইটিসটা বারবার হচ্ছে, এটার যত্ন করা, এবং এটার সময় যে অ্যান্টিবায়োটিকটা দেওয়া হচ্ছে, পরবর্তী যে অ্যান্টিবায়োটিকটা দেওয়া হচ্ছে, বা ওর কোনো শারীরিক দুর্বলতা প্রকাশ পাচ্ছে কিনা, সেটা ছেলে হোক মেয়ে হোক সমানভাবেই। কারণ ছেলেদের থেকেও মেয়েদের লাইফটা কিন্তু প্রেগনেন্সি, বিয়ের পরে অনেক জটিলতা বেশি যাচ্ছে বেশির মধ্যে দিয়ে। জি, সেই ক্ষেত্রে আসলে আলাদা করে কি কি যত্ন আর নেবে অভিভাবকরা? অভিভাবক তো বললামই, যে প্রথম বলছিলাম এটা গরিবের, যে গরিব তো আর একদিনে দূর করা যাবে না। যে ঘনবসতি এলাকা, যাদের স্বাস্থ্য বা অপুষ্টি বেশি, যাদের ওভারক্রাউডিং যে জিনিসটা যে এখানে বেশি হচ্ছে, দাঁতের যত্ন নেওয়া, শরীরের যত্ন নেওয়া, খাওয়া দাওয়ার ব্যাপারটা লক্ষ্য রাখা, এবং যেখানেই গ্যাদারিং সেখানে যাওয়ার সময় কিন্তু আমরা যে মাস্কের অভ্যাসটা করলাম, যে স্কুলে বাচ্চা যাচ্ছে, অনেক বাচ্চার সাথে স্কুলে আছে, খেলাধুলা আছে, এই সময় যদি মা বাবারা দেখে যে কোনো বাচ্চার হাঁচি কাশি হচ্ছে, তাহলে এটা কিন্তু শুধু স্কুলের বাচ্চাদের না, যে টিচারদেরও কিন্তু এটা হতে পারে, কারণ সে সব সময় এই স্ট্রেপ্টোকক্কাস ফ্যারিঞ্জাইটিস নিয়ে কাজ করছে। কাজে আমাদের পুরো সামগ্রিকভাবেই যে গলা ব্যথাটাকে নজর দিই, এই কাল ব্যাধিটাকে প্রতিরোধ করি। কাল ব্যাধি থেকে আমি বলি যে একটা লাইফ অভিশপ্ত, যে জন্ম থেকে নিয়ে আসে নাই, নিজের কোনো দোষ নাই, কিন্তু সেটা বয়ে বেড়াচ্ছে এবং দীর্ঘদিন থাকছে। অসংখ্য ধন্যবাদ ডাক্তার সমীর কুমার কুণ্ডু, আপনি এত ব্যস্ততার মধ্যে আমাদের এত সুন্দর একটা সময় দিয়েছেন। ধন্যবাদ আপনাকে, নেক্সাস টিভিকে।
আর যারা এতক্ষণ দেখলেন সবাইকে ধন্যবাদ। দর্শক ধন্যবাদ আপনাদেরও যারা আমাদের সাথে ছিলেন এতক্ষণ। আসলে বাতজ্বর কিন্তু খুব জটিল একটা অসুখ হলেও অনেকদিন সময় থাকলেও এটা শুরুটা কিন্তু খুব সাধারণভাবে হয়, জ্বর এবং তার সাথে গলা ব্যথা। তাই গলা ব্যথা বা খুসখুসে কাশি থাকলে অবশ্যই কিন্তু চিকিৎসকের সান্নিধ্যে যেতে হবে, কারণ যত্রতত্রভাবে ওষুধ খেয়ে যদি আপনি সারিয়ে তোলেন তার থেকে কিন্তু সমাধান নাও হতে পারে। তাই একটু সচেতন হতে হবে। তাই নিজে সুস্থ থাকুন, নিজের পরিবারকে নিয়ে সুস্থ থাকুন। আজ এই পর্যন্ত। শুভরাত্রি সবাইকে।